গেল কয়েক ঘন্টা আগে আল জাজিরা কাতার ভিত্তিক গণমাধ্যম তারা একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত তিনি ফেঁসে যাচ্ছেন। দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। দেশি মিল, দেশি শ্রমিকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত। অনেক দেরিতে হলেও বাংলাদেশ এবার বুঝে গেছে নিজের ঘরের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বাইরের উপর নির্ভরতা কমাতে হবে। যখনই পাকিস্তানের সাথে ভারতের খুব দুরবস্থা যাচ্ছে, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনার করা সকল চুক্তি বাতিল করছেন বাংলাদেশের সাথে ভারতে। প্রিয় দর্শক, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম ওলামাদেরকে জেলে ঢুকানো হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমাদের প্রিয় সহকর্মী এবং দেশপ্রেমিক নাগরিক আলিম উলামা যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীদের আমরা বিচার চাই। সময়টা আসলেই খারাপ যাচ্ছে বিএনপির জন্য। মাঠের রাজনীতিতে না, মোটামুটি ধরেন মাঠের রাজনীতিতে বিএনপি অ্যাক্টিভ। বিভিন্ন জায়গায় কেউ কলিজা টাইনা সিরা ফেলার জন্য কিন্তু বক্তব্য চিনাস বেটা বিএনপি চিনাস, এইরকম নেতারা কিন্তু বিএনপির 12টা বাজে দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে। একটা কথাই আছে না যে বাছাধন ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি। এখন ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার পরে ভারত সরকারকে এবার ফাঁদ দেখিয়ে দিচ্ছে। অবশেষে শেখ হাসিনার চুক্তি বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাদুর একের পর এক দুঃসংবাদ। বলতে পারেন যে তার টেনশনে তার নিচের বিসিটা কাঁধে উঠে যাচ্ছে। একে তো পাকিস্তানের সাথে যুদ্ধের পরিস্থিতি খুবই ভয়াবহ, যদিও ভারতের মদনরা খুবই দাপাদাপি করে, তারপরেও পাকিস্তান এমনভাবে তাদের বুঝিয়ে দিচ্ছে, চুপসে বেলুনের মতো চুপসে যাচ্ছে ভারত। তাছাড়াও কয়েকদিন আগে বাংলাদেশের ভিতরে বিএসএফের সদস্যদেরকে যেইভাবে বাংলাদেশের বিজেপিরা খেলা দেখিয়ে দিয়েছে এবং গোটা বিশ্ব এটা নিয়ে সমালোচনা করেছে, তাতে ভারতের অবস্থা খুবই নাজুক ভাই। ভারতের অবস্থা খুবই নাজুক। বাংলাদেশের গত 16 বছর সরকার ছিল শেখ হাসিনা। বাংলাদেশকে প্রায় ভারতের হাতে তুলে দিয়েছিল অনেকটাই। এখন শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গিয়েছে, তারপরে ডক্টর ইউনূস যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছে বা বর্তমান বাংলাদেশের সরকার প্রধান হয়েছে, তারপর থেকে বাংলাদেশে কিছু চমক দেখাচ্ছে এবং ভারতের সাথে এমন আচরণ, এমন ব্যবহার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার করছে, যেটার দ্বারা ভারতের সরকার বুঝে গিয়েছে আর আগের মতো চলতে পারবো না, আগের মতো চলা যাবে না। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আসলে কথা বাড়াবো না, যেহেতু আমি বিশ্লেষক না, অত বিশ্লেষণ করতেও পারি না। তো বিশ্লেষকদের আলোচনাগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজও নতুন কিছু আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেগুলোর বিশেষ অংশগুলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। যখনই পাকিস্তানের সাথে ভারতের খুব দুরবস্থা যাচ্ছে, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনার করা সকল চুক্তি বাতিল করছেন বাংলাদেশের সাথে ভারতের। প্রিয় দর্শক, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই মানানসই। অন্য কেউ হলে এ জায়গায় এই সাহস, এই দুরভিসন্ধি দেখাতে পারতেন না। আজকে দিনাজপুরের এক বর্ডারে দুজন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছে ভারতের বিএসএফ, আর পাল্টা ভারতীয় 2 নাগরিককে গ্রামের মানুষ ধরে নিয়ে এনে হাত পা বেঁধে রেখেছে দিনাজপুরের এক গ্রামে। প্রিয় দর্শক, এটা হলো এই জনগণ, যেই জনগণ নিজের চোখ খুলে গিয়েছে ভারত কিভাবে 15.5 বছর হাসিনার উপরে কাঁঠাল রেখে বাংলাদেশের মানুষের কোষগুলা খেয়েছে, আর ওই চামড়াটা ফেলে দেওয়া জিনিসটা বাংলাদেশকে দিয়েছে। এটা বাংলাদেশের মানুষ চিনতে পেরেছে। এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যাই ভারতের বিরুদ্ধে করছে, বাংলাদেশের মানুষের তত বেশি সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনূস পাচ্ছে। পাকিস্তানের শুধুমাত্র ছোট্ট ছোট্ট ফুস করছিল ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন জায়গায়, আর পাকিস্তান এর 10 টাইমস বড় বড় পটকা দিয়ে উড়িয়ে দিচ্ছে তাদের সাথে। যেই ধরনের ক্যাম্প, যেই ধরনের যোগাযোগ ব্যবস্থা, যা কিছু আছে সবকিছুর বদলা পাকিস্তান দিচ্ছে 10 টাইমস আপে। পালিয়ে যাচ্ছে ভারতীয় বর্ডার থেকে, তাদের বিএসএফ পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডার থেকে, পালিয়ে যাচ্ছে পুলিশ, পালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, পালিয়ে যাচ্ছে বিমান বাহিনীর যুদ্ধের থাবা খেয়ে পালিয়ে যাওয়ার কারণে এয়ারফোর্সের 2nd ইন কমান্ডার
দ্বিতীয় ব্যক্তিকে বহিষ্কার করে দিয়েছে ভারত। কত বড় খারাপ অবস্থায় আছে তারা পাকিস্তানের সাথে যুদ্ধের নাম নিয়ে। কারণ এটা পাকিস্তানের যুদ্ধ নয়। পাকিস্তান আজকে গুরুত্বের সাথে বলেছে যে ভারতের এই কাজটি ঘটিয়েছে পাকিস্তানের নাম দিয়ে জঙ্গি নাটক সাজাতে। যেই জঙ্গি নাটক 15.5 বছর বাংলাদেশকে সাজিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চেয়েছিলেন আমেরিকা, ইউরোপ, পশ্চিমা বিশ্বকে ডেকে এনেছিলেন বাংলাদেশ জঙ্গিবাদ, তাই হাসিনা ছাড়া কেউ এই জঙ্গিবাদের ট্যাকেল দিতে পারবে না। এই কাজগুলা ছিল ভারতের এবং শেখ হাসিনা মিলে। আর শেখ হাসিনার কিছু কুসন্তান, সুসন্তান নয় কুসন্তান, যেই কুসন্তানগুলা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে, তাদেরকে মাথাগুলা মজকগুলা কিনে ফেলেছে ভারতের আর সেই কিনা মজকের মধ্য দিয়ে যা কিছু বলছে, যা কিছু শিখিয়েছে, তা কিছুই কার্যে বাস্তবায়ন করেছে বাংলাদেশের হাসিনার গোলামরা। সেই বাংলাদেশের হাসিনার গোলামরা তা বাস্তবায়ন করার কারণে আজকে নরেন্দ্র মোদী এবং হাসিনা দুজনের শুধু বাংলাদেশ থেকে বিদায়ী হয় নাই, বর্তমানে এই যে ময়ূর রঞ্জন, এই যে একটা ভুমা আছে না, ভুমা যে বাংলাদেশ নিয়ে সব সময় চিৎকার করে নাচানাচি করে মিডিয়াতে, তাকে এখন দিল্লির সুপ্রিম কোর্ট ডেকেছে। তুমি যে বাংলাদেশ নিয়ে এত প্রপাগান্ডা, এত কিছু করেছো, তার প্রমাণ এবং দলিল সাবমিট করো সুপ্রিম কোর্টে, মানে ভারতীয় আদালতে তাকে ডাকা হয়েছে। প্রিয় দর্শক, এই হলো ওইখানের তরুণদের মাঝে, তরুণীদের মাঝে, ইয়াংদের ভিতরে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলাদেশের সাথে শুধু ভারত অন্যায়ই করেছে, বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, বাংলাদেশের সাধারণ ধর্মবিরু, দেশপ্রেমী তাদের মানুষদেরকে হত্যা করেছে নরেন্দ্র মোদী। এই কথা এখন ভারতীয় তরুণ তরুণীদের ব্রেন খুলে গিয়েছে, চক্ষু খুলে গিয়েছে, তারা এটা বুঝে ফেলেছে। এখন নরেন্দ্র মোদী যা কিছু সাজা, যা কিছু ঘটাতে চা, সব মুসলিম বিদ্বেষিতা নিয়ে। কারণ ভারতের সকল তরুণ তরুণীরা শিক্ষিত মেধাবীরা কিন্তু তারা মুসলিম বিদ্বেষী নয়, তাদেরকে মুসলিম বিদ্বেষী হিসাবে বিভিন্নভাবে এই বিজেপি সরকার নাটক সাজিয়ে তাদের ব্রেনে ঢুকাচ্ছিলেন। এখন যখন পাকিস্তানের সাথে 26 জন পর্যটনকে হত্যা করে ভারত নাটক সাজিয়ে কাশ্মীর এবং পাকিস্তানকে ঘায়েল করার জন্য আমেরিকাকে হাতের কাছে পাবে, ইউরোপ পশ্চিমা বিশ্বকে হাতের কাছে পাবে, এই বিশ্বাসে সে এই হত্যাকাণ্ডটি নিজের দেশে ঘটিয়েছে যে সারা বিশ্ব থেকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াবে এবং বলবে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে ঢুকে এই কাজ করেছে। কিন্তু সারা বিশ্ব থেকে নো আসার কারণে তরুণ তরুণীরা, শিক্ষিত মেধাবীরা, ভারতীয়রা এখন থুতু দিচ্ছে নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীকে যেখানে পাবে সেখানে উলঙ্গ করে ফেলবে ভারতীয় তরুণ তরুণীরা। আর যদি ওই ময়ূর রঞ্জনকে পেয়ে যা ভারতের তরুণ তরুণীরা, এটা কি করবে, কি দেখাবে তাকে যে কিভাবে মানে উলঙ্গ করবে, সেটা দেখার জন্য বাংলাদেশে কয়েকদিন আগে এক নাট্যকারকে দেখছেন তো আপনারা, কিভাবে জামা কাপড় খুলে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। সে তো কমেডি করতেন, নাটক করতেন, ভালো জনপ্রিয় ছিল, কিন্তু পাবলিকের গণধুলাইটা সে এমন ভাবে খেয়েছে, ময়ূর রঞ্জন ভারতের জনগণের কাছে সেই সেম অবস্থা হয়ে যাবে ময়ূর রঞ্জনকে এখন তরুণরা পেলে। কারণ তারা জেনে ফেলেছে ভারতের আদালত যখন তার কাছে জবাবদিহিতা চেয়েছে বাংলাদেশ নিয়ে, তখন সেখানের তরুণ তরুণীদের মাঝে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ভারতে বৃদ্ধি হচ্ছে। এবং ভারতের জনগণ বুঝতে পেরেছে এটা আওয়ামী লীগ এন্ড বিজেপির কারবার, এটা বাংলাদেশের জনগণ আর ভারতের জনগণের কোনো ফায়দা, প্রফিট, বেনিফিট এখানে নাই। যা বেনিফিট আছে এই দুই দলের ভিতরে আছে। সেই জিনিসটার কারণে আজকে নরেন্দ্র মোদীর প্রশাসনে এত বেশি দুর্বল যে পাকিস্তানের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে নরেন্দ্র মোদী এখন কিভাবে পিছপা হবে, পিছিয়ে আসবে, সেই রাস্তা খুঁজার জন্য বিভিন্ন দেশকে সে ধরছে। বিভিন্ন দেশ থেকে যাতে করে প্রস্তাব আসে যে ভারত আর পাকিস্তানের এটা মীমাংসা হয়ে গিয়েছে, এখানে যুদ্ধের কোনো দরকার নাই। কারণ তার কোনো বাহিনী, তার কোনো সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর এই সাহস নাই যে পাকিস্তানকে অ্যাটাক করে পাল্টা যে পাকিস্তান অ্যাটাকটা করবে সেটার তারা মানে তাদের অস্তিত্ব হারাবে। অলরেডি পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সরকারে আছে বর্তমানে, তারা বলে দিয়েছে যে পারমাণবিক বোমা আমরা খেলনার পুতুলের জন্য বানাই নাই, এটা প্রয়োগ বা ব্যবহারের জন্য বানিয়েছি। আমাদেরকে যদি ভারত আগের থেকে আক্রমণ করে তাহলে আমরা সেটা ভারতে ইউজ করে টেস্ট করে দেখব, ব্যবহার করে দেখব। এখন টেস্টটা কোথায় হবে? দিল্লির উপরে হবে নাকি মুম্বাইয়ের উপরে হবে না কলকাতার উপরে হবে না চেন্নাইয়ের উপরে হবে? কোন শহরের উপরে দিয়ে টেস্ট শুরু করবেন? একটা শহর করার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এরকম 3 থেকে 5টা শহর করে দিলে নরেন্দ্র মোদী নয় শুধু আজীবনের জন্য বিজেপি ভারত থেকে পালাতে বাধ্য হবে। কারণ জনগণ তখন বিজেপিকে রাষ্ট্রের ক্ষমতা তো নয়, শেখ হাসিনার মতন বিজেপি দল বল নিয়ে আরব সাগরে জাপ দেওয়া ছাড়া বিজেপির জন্য আর কোনো রাস্তা থাকবে না। কারণ বাংলাদেশ আসলে বাংলাদেশ হাড্ডি গুঁড়া করে ফেলবে, নেপাল গেলে নেপালিরা হাড্ডি গুঁড়া করে ফেলবে, ভুটান গেলে ভুটানের তারা হাড্ডি গুঁড়া করে ফেলবে, চাইনা গেলে চাইনিজ
চাইনিজরা হাড্ডি গুঁড়া করবে, মায়ানমার গেলে মায়ানমার জনগণ হাড্ডি গুঁড়া করবে, যাবে কোথায়? মালদ্বীপ যাবে, হাড্ডি গুঁড়া করবে। গেল কয়েক ঘন্টা আগে আল জাজিরা, কাতার ভিত্তিক গণমাধ্যম, তারা একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত তিনি ফেঁসে যাচ্ছেন। পেহেলগ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে নানান ধরনের নানান মন্তব্য দুই দেশ একে অপরকে ঘিরে করছে। তো এর মাঝখানে রাজনৈতিক বিশ্লেষকরা তারা এবং কি সাংবাদিকরা এটা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। তবে আমরা এই যে আপনার কি বলা হয়েছে গণমাধ্যমটা আল জাজিরা রিপোর্টটাকে অ্যানালাইসিস করলে সেখানে যে বিষয়গুলো তারা সামনে এনেছে, তাদের বক্তব্য হচ্ছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সবসময় হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের দৃষ্টিকোণ থেকে তারা কাজ করে। তারা সবসময় ঠিক গভীর কৌশলগত হিসাব কষে আসছে দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকাকে পুনর্নির্ধারণ করা এবং নিজেকে এই অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় মোদী। নয়াদিল্লির এই অবস্থানকে শক্তিশালী করতেই পেহেলগাম হত্যাকাণ্ডকে একটি সুযোগ হিসাবে দেখা হয়েছিল। মূলত ভারতের পক্ষে যে অনুকূল আন্তর্জাতিক আবহাওয়া বিরাজ করছিল তা থেকে ধারণা করা হয়। আপনার নয়াদিল্লি এই হামলাকে পুঁজি করে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কেউ বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক, কোয়াড জোটে দেশটির কেন্দ্রীয় ভূমিকা এবং নয়াদিল্লিতে চায়না নেতৃত্বাধীন নীতি নির্ধারকদের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক অবস্থান গড়ে তোলা, এসব প্রেক্ষাপটে বিশ্বাস করতে হয়েছিল যে কৌশলগত অংশীদাররা ভারতকে স্বার্থহীনভাবে বা দ্ব্যর্থহীনভাবে সমর্থন দিবে। অপরদিকে অর্থনৈতিক অস্থিরতা, পশ্চিমাদের কাছ থেকে কূটনৈতিক বিচ্ছিন্নতা, চীনের উপর প্রবল নির্ভরতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির সাথে লড়াই করায় পাকিস্তানকে দুর্বল হিসাবে দেখা হয়েছিল। তাই পেহেলগ্রামের ঘটনার পর যে উত্তেজনা তৈরি হয়েছে তা ছিল ভারতের ক্রমবর্ধমান যে সক্ষমতা সেটাকে কাজে লাগানোর সুযোগ এবং পাকিস্তানের সাথে দেশটির সম্পর্ক পুনর্নির্ধারণ করতে একটি পরিকল্পিত পদক্ষেপ। পাকিস্তান বরাবরই বলে আসছিল যে এই ঘটনাটা একটা ফলস ফ্ল্যাগ হিসাবে ভারত কাজ করাচ্ছে, কারণ সেখানে সেনাবাহিনীর অনুপস্থিতি এবং কি গোয়েন্দা ব্যর্থতার বিভিন্ন স্টেটমেন্ট, পাশাপাশি দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের অ্যাকাউন্ট হ্যাক করে একটা স্টেটাস, সকল কিছু মিলিয়ে রহস্যের জায়গাটা এখানেই বড় হয়েছে। নিজেদের অধিকতর আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় বৈধতা পেতে আন্তর্জাতিক যে সমর্থন সেটা আদায় অনেকটা ব্যর্থ হয়েছে ভারত। আমরা দেখি এখানে বেশ কিছু তারা আল জাজিরার যে রিপোর্টটা এখানে সামনে আনা হয়েছে যে চীনের ইস্যুটা সামনে আসছে যে চীন বাহ্যিকভাবে নিরপেক্ষ দেখালেও পাকিস্তানের সাথে তার জোট বজায় রেখেছে। অন্যদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলিও সতর্কতা অবলম্বন করেছে। আর ভারতের আক্রমণাত্মক যে ভঙ্গি সেটাকে অন্তর থেকে গ্রহণ করেনি ওয়াশিংটন। মুখে মুখে যাই বলছে, কিন্তু কার্যত ভারতের পক্ষে লজিস্টিক সাপোর্ট বা যুদ্ধ বাদে এখানে অনেক কিছু ইস্যু তৈরি হবে। আবার ডোনাল্ড ট্রাম্পের সরকার আসার আগে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই সকল যুদ্ধের মধ্যে আরেকটা জায়গায় আমেরিকা যেভাবে সাপোর্ট দিবে বলছে, তো সেভাবে যদি প্রকৃতপক্ষে আসে তাহলে ট্রাম্পও আবার এখানে বিতর্কিত হওয়ার সুযোগ আছে। তো এখানে এর মধ্যে আবার সিনেটের পররাষ্ট্র আবার তাদের যে পার্লামেন্টের বিভক্তি আছে সেখানেও পাকিস্তানপন্থী অনেকের অবস্থান শক্ত দেখা যাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে এখানে আপনার দিন শেষে ভারত নিজেদের জালেই নিজেরা ফেঁসে যাচ্ছে। আগামী 7 মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিএনপির জন্য কোনো বার্তা নেই, কোনো সুখবর নেই। বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুখবর। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা আর প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন ইংরেজিতে। তার ফেসবুক পোস্টটা মোটামুটি ভাইরাল হয়েছে এবং সব গণমাধ্যম নিউজ আকারে পাবলিশ করেছে। সমকাল শিরোনাম দিয়েছে নেক্সট 7 মান্থস আর ক্রুশাল ফর বাংলাদেশ, শফিকুল আলম। তার মানে পরবর্তী 7 মাস বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, কোন দিক থেকে গুরুত্বপূর্ণ? স্বাভাবিকভাবে যা শিরোনাম পড়লে মনে হতে পারে যে এটা বিএনপির যে নির্বাচন চাওয়া, বিএনপির যে নির্বাচনের প্রত্যাশা ডিসেম্বরে, এটা কিন্তু নেক্সট 7 মান্থসের একটা বড় হিসাব নিকাশ। কিন্তু এই নির্বাচন সংক্রান্ত কোনো হিসাব নিকাশ শফিকুল আলমের এই বার্তার মধ্যে বা স্ট্যাটাসের মধ্যে নাই। এর মানে আগামী 7 মাস বাংলাদেশের অর্থনীতির জন্য, ইনভেস্টমেন্টের জন্য একটা ক্রুশাল টাইম, এবং বাংলাদেশের অর্থনীতি এই সময়ের মধ্যে এক্সপান্ড করবে। গ্লোবাল ইনভেস্টররা এগিয়ে আসছে। এই বিষয়টা দেখেন, এই আগামী 7 মাস বিএনপি নির্বাচন আদায়ের মাস হিসেবে নিচ্ছে, আর আগামী 7 মাস ডক্টর ইউনূস সরকার অর্থনীতি ফ্লারিশিংয়ের জন্য নিচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখবেন, যখন অনেক ইনভেস্টররা আসবে, বড় বড় অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে, তখন বিএনপি নির্বাচন জিকির করবে। অনিবার্য কারণেই বিএনপি আগামী 7 মাস উন্নয়ন বিরোধী একটা রাজনৈতিক দল হিসেবে জনপরিসরে প্রতিষ্ঠিত হবে। সামনে অপশন 2টা আসবে, জনগণের সামনে 2টা অপশন। জনগণ, আপনারা কি উন্নয়ন, সংস্কার, বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো, দক্ষিণ কোরিয়া বানানো, এগুলোর পক্ষে, না একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে যারা দুর্নীতিতে বাংলাদেশকে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে তাদেরকে ক্ষমতা এনে দেওয়ার পক্ষে? এইভাবে মানুষ 2টা অপশনের মুখোমুখি হবে এবং বিএনপির অবস্থা কি হবে বুঝতে পারছেন। তো আগামী 7 মাস খুবই ক্রুশাল। তা কোন দিক থেকে ক্রুশাল, রাজনীতির চিত্র কোন দিকে যাচ্ছে, আশা করি একটা ওভারভিউ দিতে পারছি। এবার আমরা প্রেস সেক্রেটারির স্টেটমেন্ট একটু আমরা বিশ্লেষণ করব। অবজার্ভিং that the next 7 months are crucial for Bangladesh economy, Chief Advisor Press Secretary Shafeequl Alam today said that interim government has taken an ambitious plan to expand the capacity of Chattogram Port 6 port. এর মানে চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন এই ক্রুশাল, এটা দেখলে বিএনপির লোকজন মনে করবে যে না, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার নড়ে চড়ে বসে নির্বাচন হবে, কিন্তু না, আসলে
এই যে চট্টগ্রাম পোর্টের, এটা শুনলেই তো বিএনপির মন খারাপ হয়ে যাবে যে চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়, এটা তো ডক্টর ইউনূস সরকারের কাজ না, এটা করবে বিএনপি। আমি কৃষ্ণ মাহমুদ চৌধুরী কিনা সেখানে যে বাধা দেন যে না এটা করতে দেওয়া যাবে না, কিন্তু না, ডক্টর ইউনূস সরকার করবে, চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়াবে। মানে কি জানেন, সত্যি প্রফেসর ইউনূস সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানানোর উদ্যোগ নিয়েছে এবং সেটা তিনিই বানাবেন, অন্য কোনো সরকার এসে জাস্ট কন্টিনিউ করবেন বা সেটা কন্টিনিউ করবেন, কিন্তু অন্য কেউ কারো হাত ধরে বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হবে এটা ডক্টর ইউনূস সরকারও মনে করেন না। এই জন্য নির্বাচন দিতে চলে যাবেন, বিষয় এরকম না। চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়াচ্ছে, যখন বিএনপির কথিত নির্বাচনী টাইম লাইন চলে আসবে তখন উন্নয়ন আরো বেড়ে যাবে, তখন ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, তখন দেশ থাকবে উন্নয়নের মহাসড়কে, তখন মানুষ সে উন্নয়ন চাইবে আর নির্বাচনের পরিবেশ তৈরি করতে, সংস্কার করতে বলবে। The interim government led by Professor Yunus appears aware of the stakes and এই বিষয়ে যথেষ্ট সচেতন। It has unveiled an ambitious plan to expand the capacity of Chattogram Port sixfold to 7.86 million TEUs। এর মানে এই চট্টগ্রাম পোর্টের সক্ষমতা যথেষ্ট সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে, যেটা 6 সেখান থেকে 7.86 প্রায় 8, প্রায় 2 TEUs পার আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই আপনি যদি বাংলাদেশকে আমরা যেটা সহজ ভাষায় বলি সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানাতে চান, শুধু চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বৃদ্ধি করলে হবে না, আরো ডিপ সি পোর্ট তৈরি করতে হবে, সেদিকেও যাচ্ছে সরকার। শফিকুল আলম said this would not be possible without partnering with the top global port operators। তা এখন দেখেন ওই রাজনৈতিক দলগুলো কে কি বলছে এগুলো নিয়ে তেমন ভাবছে না, গ্লোবাল এই পোর্ট অপারেটরসরা, মানে সরকারের ফোকাস এখন পোর্ট উন্নয়নের দিকে, সরকারের ফোকাস এখন অর্থনৈতিক উন্নয়নের দিকে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের দিকে, একই সাথে নির্বাচনের পরিবেশ তৈরির দিকে, এটা বোঝা যায়। If successful, যদি এটা সফল হয়, such partnership would send a strong signal to international investors and businesses। যেমন এই যে দেখেন এই পোর্টের সক্ষমতা বাড়ালেই দেখবেন যে গ্লোবাল ইনভেস্টররা লাইন দিচ্ছে, তারা সত্যি সত্যি চলে আসে। এই জন্য আগে পোর্টের সক্ষমতা, রাস্তাঘাটের সক্ষমতা, দেশের পরিবেশ, আইন শৃঙ্খলা, চাঁদা লাগে না, কাস্টমসের পরিবেশ, এগুলো সব ঠিকঠাক দেখাবে, তারপরে যেই ডিসেম্বর আসবে তখন দেখবেন যে ইনভেস্টমেন্টের বন্যা, আর তখন ইউনূস যদি যেতে চায় তখন মানুষ ইউনূসকে আটকে ধরবে, স্যার আপনি যেতে পারবেন না, কারণ আপনি এগুলো করে দিয়ে যান, আমরা তো উন্নয়ন মহাসড়কে উঠে গেছি। বাংলাদেশ is open for business, he said. The next 7 months are crucial, they could make a break বাংলাদেশ শেয়ারে। মানে এই 7 মাসে, ওই বিএনপির কথিত নির্বাচনী 7 মাসে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের একটা বিশাল ঘটনা ঘটবে, অর্থনৈতিক উন্নয়নের মহাসড়ক উঠবে। About the largest export-oriented economies, the press secretary said, indeed reading the New York Times, Wall Street Journal or Financial Times makes it clear. The old order born from Bretton Woods and institutionalized by the WTO is failing। দেখেন এখানে এই বক্তব্যটা ইম্পর্টেন্ট, দি ব্রেটন উডস নিয়ে কথা বলেছেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই রিলেটেড একটা স্ট্রাকচার নিয়ে কথা বলেছেন, এবং এখানে যে স্টেটমেন্টটা বা যে প্যারাটা এখানে শফিকুল আলম উপস্থাপন করে, অর্থ হচ্ছে যে পৃথিবী এখন বিকল্প কিছু দিকে ভাবছে, মানে চীন ওরিয়েন্টেড, চায়না ওরিয়েন্টেড উন্নয়নের যে চাইনিজ মডেল, এদিকে ডক্টর ইউনূস সরকার যথেষ্ট নজর দিচ্ছে। চাইনিজ ইনভেস্টমেন্টের বন্যা আসবে বাংলাদেশে, শুধু ওই ব্রেটন উডস স্ট্রাকচারের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, চীন সেন্টিমেন্ট এগুলোর মধ্যে আবদ্ধ থাকবে না। দি বিগেস্ট উইনার্স অফ দি এরা, জাপান, তাইওয়ান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, চায়না, ভিয়েতনাম অ্যান্ড মালয়েশিয়া prospered by building export-led economies geared towards the US and European markets, he said। দেখেন মানে শুধু ইউএস ডেভেলপমেন্ট থিওরি দিয়ে বর্তমান পৃথিবী চলছে না, একটা বিকল্প মডেল বাংলাদেশের সামনে আসছে। এই যে দক্ষিণ কোরিয়ার মডেল, এগুলো সব চাইনিজ মডেল, সিঙ্গাপুরের মডেল চাইনিজ মডেল। শফিকুল আলম said Thailand, Indonesia and the Philippines followed suit, albeit at a slower pace. South Asia meanwhile largest behind, he said. Now it may finally be Bangladesh turn. Can we seize the moment, he questioned। এর মানে ওই যেটা বলছি যে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ইত্যাদি ইত্যাদি তারা তাদের উন্নয়নের গন্তব্যে পৌঁছে গেছে। এখন প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, পারলে ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।